বলছি যে তাদের হাতে অপশন কি ছিল? আ মানে তাদের আন্দোলন যদি প্রতিহত করা হয়, দমন করা হয়, তাদের যদি মানে নানান রকমভাবে মামলা, হয়রানি করা হয়, নির্বাচনটাও করতে না দেওয়া হয়, তাহলে তারা আসলে আর কি করতে পারে একটা রাজনৈতিক দল? এইটা তো ধরেন আপনি বারবার বললাম না, আপনি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন হচ্ছে রাজনীতিতে। শেষ আমি করব এই প্রসঙ্গটা। আপনি শেষ করুন। না, আমাদের আমাদের ধরেন কি বলে এটা, এই মানে আহ, নির্বাচন সঠিক হয় নাই। হ্যাঁ, এবং সেটাকে যদি আপনি আমাকে একটা জিনিস বলেন, সময় দীর্ঘ হয়, হ্যাঁ, রাজনৈতিক আন্দোলনে, কিন্তু প্রতিকার ঠিকই আসে। যেমন আমাদের কাছে, অন্যদের কথা বাদ দিয়ে দিলাম, অন্য দেশের, বাংলাদেশে চিন্তা করে দেখেন, 24 বছর মানে পাকিস্তান হওয়ার পরে 24 বছর বা 25 বছর, 24 বছর এই বঙ্গবন্ধু বা এরা মানে যুক্তফ্রন্টেরা যে রাজনীতি করেছে, পাকিস্তানের বিরুদ্ধে ইয়ে করেছে, মিলিটারি শাসনের বিরুদ্ধে করেছে, হুম, আলটিমেটলি রেজাল্ট কি আসেনি? হুম। আপনার ধরেন সম্মুখ যুদ্ধ করে আপনাকে হয়তো একটু বিলম্ব হবে, কিন্তু আপনাকে আসতে হবে। আর ডেমোক্রেসি, আপনার বিল ক্লিন্টনের একটা বিখ্যাত উক্তি ছিল যে মানে আপনার ডেমোক্রেসি ইজ নট জাস্ট এন ইলেকশন। শুধু একটা ইলেকশন দিয়ে কিন্তু আপনার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা যায় না। আপনি যদি বাংলাদেশের যেই এই এখনই আমরা যেরকম বিকৃত একটা ইয়ে দেখেছি, ডেমনস্ট্রেশন, ইতিহাস থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে, আপনি যদি এখন এসে বলেন এই যে ডেমোক্রেসি, ওই যে আপনার এখন বিখ্যাত একজন লেখক আছে, ইউভাল নোয়া হারারি বলে, তার বক্তব্য হচ্ছে যে ডেমোক্রেসি ইজ এ ফিকশন। হুম, আপনি কে কিভাবে দেখতেছে সেটা হচ্ছে ভিন্ন। আপনার এই একটা নির্বাচনের জন্য আমাকে যদি বারবার এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের কি বলে এটা, এই আম, আহ, আরে আমার যে প্রাইড, হুম, আমার যেই সার্বভৌমত্ব। মুক্তিযুদ্ধ, হুম, সবগুলি যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, সেই নির্বাচন দিয়ে আমার লাভটা কি? সেই নির্বাচন তো আমাকে বারবারই শুধুমাত্র বিতর্কিত জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। আপনার যখন সেই আহ, নির্বাচন দিয়ে লাভটা কি? মানে নির্বাচন মানুষ তার না না, আপনি নির্বাচনে যে কথাটা বলছেন, যে নির্বাচনে তো আপনার হুম, সবসময়, যেমন ধরেন আপনার ইয়েতে, ওই আমাদের নির্বাচনের বিষয়গুলি হয়ে গেছে হচ্ছে, ইফ ইট ইজ নট ইন মাই ফেভার হুম, হুম, দেন ইট ইজ নট এ ডেমোক্রেসি। হুম, হুম। আপনার যেটা ইয়েতে কি হয়েছে, ওই যে ওই আম, আম, আরে গাজাতে, গাজাতে যখন হামাস জিতেছে, তখন বলা যায় নির্বাচন ঠিক হয়নি, এই মার্কিন যুক্তরাষ্ট্রই বলেছিল, তাই না? সো আপনার ধরেন আমাদের নির্বাচনী যেই বিতর্ক, নির্বাচনী বিতর্ক, নির্বাচনী আউটকাম নিয়ে কিন্তু সবসময়ই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। তো বাংলাদেশে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনে, যেমন 2001-এ নির্বাচনে, বিশেষ করে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, হ্যাঁ, সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, 2001-এর মানে এটা এটা কেন জানি বিষাক্ত হয়ে গেছে, ঠিক আমি এখনো বুঝতে পারছি না কারণটা কি। আর কারণ আছে, কারণ তো অবশ্যই আছে। এরশাদ সাহেবের পতনের পরে বিএনপি পাওয়ারে এসেছিল, 96-এ আওয়ামী লীগ পাওয়ারে এসেছিল। 2001-এর পর থেকে এক ধরনের একটা ভিশাস সার্কেল আমাদের পড়ে গিয়েছি, একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা, হুম, হুম। এবং প্রতিহিংসার ভিকটিম সাধারণ আপনার কর্মকর্তা থেকে আরম্ভ করে সবাই হওয়া শুরু করেছে। প্রতিহিংসার ভিকটিম ইতিহাস হওয়া শুরু করেছে। হ্যাঁ, তখন আমি যদি এখন যদি মনে করেন আমাকে হয়তো আপনি বলবেন যে তাহলে তো আপনি তো একটা স্বৈরাচার, আমি বলবো যে এই ইয়ের হাত থেকে অন্ততপক্ষে 15 বছর আমরা রক্ষা পেয়েছিলাম। হ্যাঁ, আই এম নট ট্রাইং টু ডিফেন্ড হোয়াট এভার দ্য ইলেকশন ওয়াজ, বাট আমরা অ্যাটলিস্ট এইখান থেকে রক্ষা পেয়েছিলাম যে ইতিহাসকে আবার রিভার্স করা,
একটা একটা ইতিহাস তৈরি হয়, আবার আরেকটা নতুন ইতিহাস তৈরি হয়ে যায়। এখন আবার ধরেন কিন্তু এভাবে করে যখন যে ইতিহাসটাকে টেকানো যায় না, সে যেই ইতিহাসই হোক, সেটাও তো একটা বোঝা যাচ্ছে। মানে জনমত, গণমত সেগুলোকে দমন করে সেই রিয়ালাইজেশনটা কি এখন হচ্ছে? কার, মানে যদি বলি হ্যাঁ, সেটা তো ধরেন ইয়ে বলতে পারবে, আচ্ছা। মানে যারা রাজনীতি করে তারা বলতে পারে, সেটা আমার তো আর বিষয় না। আচ্ছা, আমি এবার তাহলে একটু আপনার আরো সুনির্দিষ্টভাবে আপনার যে বিষয় সেগুলোতে যাই। তবে মানে একটু শুনছিলাম যে প্রশাসনের ভূমিকা, আপনার সাথে বিশ্লেষণও একটু শুনলাম যে আ মানে নির্বাচন প্রসঙ্গে। আপনার মানে বিদ্যুৎ সচিব ছিলেন যখন, সেই সময়টাতে শুনে মানে পুরো বিদ্যুৎ খাতে, পুরো আওয়ামী লীগ আমলে যদি বলি, মানে দুর্নীতির অভিযোগ, হাজার, হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ হবে। কত কোটি টাকা সেটা হয়তো পাই না, কিন্তু এরকম আমরা শুনতে পাই। সেখানে সবচেয়ে বড় অভিযোগের জায়গা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট দেওয়া। যেখানে সক্ষমতার বাইরে জ্বালানি দিতে পারব না, কিন্তু পাওয়ার প্ল্যান্ট করা আছে। সেটি ১ টা ২ টা না, অনেক, অনেক পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। টেন্ডার ছাড়া করা হয়েছে। ফলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা তাদেরকে দেয়া হয়েছে এই অভিযোগ। আ এবং বেশি ব্যয়ে সেগুলো করা হয়েছে। এর মাধ্যমে অনেক টাকা লোপাট করা হয়েছে। মানে এই দুর্নীতিটা আপনি যখন সচিব ছিলেন তখন আপনি কিভাবে এটাকে অ্যালাও করেছেন বা আপনি অভিজ্ঞতা হয়েছে আপনার? আচ্ছা, বাংলাদেশে প্রথম আপনার প্রাইভেট সেক্টর দেওয়া হয়েছিল হচ্ছে শেখ হাসিনার আমলেই, 96-এ, টেন্ডারের মাধ্যমে অবশ্য। সেটা হলো ওই যে AES মেঘনা ঘাট বলে, আহ, এটা আমেরিকান কোম্পানি তখন হয়েছিল। তো মানে যদি ইতিহাসটা একটু বলি আর কি, যে আপনার নিশ্চয়ই মনে আছে 2005-06 থেকে একেবারে ভয়াবহ আমাদের লোডশেডিং, হুম, ইলেকট্রিসিটির অভাব, এগুলি নিয়ে আমাদের প্রচণ্ড ইয়ে ভোগ করতে হয়েছে। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমি অবশ্য ছিলাম না, আমি যেটা শুনেছি সেটা বলছে যে কিভাবে তাড়াতাড়ি করা যায় তোমরা একটু খুঁজে বের করো। তো তখন ওনাকে বলা হয়েছিল যে এরকম আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে টেন্ডারিং সিস্টেম। টেন্ডারিং সিস্টেমে যাকে করতে হয় তাহলে আমাদের মিনিমাম 2 থেকে 3 বছর চলে যায় হুম, টেন্ডারটাকে ফাইনালাইজ করতে। তো টেন্ডার ফাইনালাইজ করতে গেলে তাহলে আর এই সময়টাকে কিভাবে করা যায়, বলো যে এটা হচ্ছে আনসলিসিটেড অফার নিয়ে আমরা যারা যারা বড় বড় কোম্পানি আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে যদি আমরা ওই কম্পারেটিভ একটা ইয়ে দিতে পারি, মানে অ্যানালাইসিস করে দিতে পারি, তাহলে এটা মানে দ্রুত হবে। তো তখন উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তাহলে তোমরা তৈরি করো। তো তৈরি করতে গেলে এরকম একটা আইন তৈরি হয় যেটাকে বিশেষ আইন বলে। সেখানে আপনার টেন্ডার করার প্রভিশন আছে, আবার সরাসরি দেওয়ারও বিধান রয়েছে। এখন এইটাতে যেখানে সমস্যা যেটা হয়েছে, সরি, তো তখন আমাদের বিদ্যুৎ সেক্টরে আপনার একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে, সেটা হলো অতি দ্রুত কি বলে প্রজেক্ট অ্যালোকেট করার হুম, মানে, সক্ষমতা তৈরি হয়েছে। এখন যতগুলি দেওয়া হয়েছিল সেই সময়, হ্যাঁ, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হুম, আর সমসাময়িক যতগুলো টেন্ডারে হয়েছে, আনসলিসিটেড যতটা দেওয়া হয়েছে, একটাও কিন্তু টেন্ডার প্রাইসের বেশি 1 সেন্ট ছিল না। হুম, আমি আবার বলছি, হুম। কিন্তু এটা আপনি বলছেন, ধরেন কিন্তু না, না, দুর্নীতিটা কিন্তু সেটা এটা আমার আমার বলা দরকার, আপনি ফ্যাক্টস গুলি খুঁজে বের করেন না, দেখতে তাই তো দেখতে পাবেন। আপনার এখনো পর্যন্ত যে সমস্ত এই যে আনসলিসিটেড অফারের মাধ্যমে দেওয়া হয়েছে, গো অ্যান্ড সি দি, যে কি বলে এটা, ওই বিদ্যুৎ সেক্টরের আমাদের যারা পিডিবিতে আছে, মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন অফ দি প্রাইভেট সেক্টর, এই আনসলিসিটেড ইয়ে is much is comparatively less than the পাবলিক সেক্টর, যেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে কিন্তু বিনা টেন্ডারে একটাও অ্যালোকেট করা হয়নি, প্রত্যেকটাই কিন্তু টেন্ডারে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে আমরা নিয়েছি হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের ইয়ে নিয়ে, এই যে লোন নিয়ে।
তো সেই জন্য কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা জায়গায় টেন্ডার করতে হয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের যেই বা লেন্ডারদের যেই ক্রাইটেরিয়া আছে সেই হিসেবে। তো আপনি ওখানে ইয়ে কম্পেয়ার করে দেখেন না আমাদের এখানে বেশি দেওয়া হয়েছে কিনা। সেটাকে নিয়ে তো খুব মানে আবার বিশেষ বিধানে একটা ইন্ডেমনিটিও দেওয়া আছে, সেগুলো নিয়ে যে খুব মামলা করা যাবে, আইনের মুখোমুখি করা যাবে ও সেটা না। ইন্ডেমনিটির বিষয়টা হচ্ছে যে তখন সবাই বলছিল যে এরকম করে আমাদেরকে তো আপনি বলবেন আমরা করে দেব, পরে তো আমরা আমাদের মামলা ফেস করতে হবে। তখন বলেছিলেন উনি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে ঠিক আছে তোমার সব দায় দায়িত্ব আমি নিব, তোমরা তাও দেশের কাজটা করো। তো বলা যায় তাহলে আপনি যদি আমাদেরকে অফিসিয়ালি ইন্ডেমনিটি দেন তাহলে সেটা করা সহজ হবে। এটা হচ্ছে মূল কাহিনী। হুম। তো ধরেন মানে মানুষ কি করে মানে এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ যখন আসবে, মানুষ সেটা বিশ্বাস না করে উপায় কি? টেন্ডারও হলো না, তাদেরকে নিয়ে প্রশ্ন করার জায়গা থাকলো না, বা বিচারের আওতায় বা মামলা করারও জায়গা থাকলো না, যে মামলা করে তারা প্রমাণ করতো যে তারা আসলে এটার মধ্যে কোনো দুই নাম্বারই হয় নাই বা দুর্নীতি হয় নাই। কিন্তু সেই সুযোগগুলো নাই, ফলে কেন মামলা করার দরকারটা আপনি কম্পেয়ার করে দেখেন না, তাহলে তো হলো। আপনি যদি ধরেন এই যে আপনি কম্পেয়ার করে এখন তো বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, লোপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকার কি কোনো স্পেসিফিক ইয়ে দেওয়া হয়েছে, কোনো স্পেসিফিক না কিন্তু এক্সাম্পল এই যে দেওয়া হয়েছে? মানে এত আমি দেখছিলাম, আপনি হয়তো আমাকে তথ্য কারেকশন করতে পারবেন, ৮২টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার হয়েছে এবং ৩২টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হ্যাঁ, হয়েছে মানে বিনা টেন্ডারে করা হয়েছে এই বিষয়গুলো। হ্যাঁ। ফলে ওই যে সেই মানে দলীয় প্রীতি, দলের লোকজন, দল ঘনিষ্ঠ লোকজন হয়েছে, এবং এত মানে এত পাওয়ার প্ল্যান্টের প্রয়োজনীয়তা ছিল না, সক্ষমতাও ছিল না, তারপরেও এটা মানে না, জনগণ টাকা এটার অপচয় ব্যাপারে আমার দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আপনার সক্ষমতা ছিল না, যেমন বর্তমানে যেই সক্ষমতা আছে এখন প্রায় মনে হয় 29,000 মেগাওয়াটের মতো। এর ভিতরে এখন এটা তো অ্যাকচুয়ালি কতগুলি টেকনিক্যাল ইস্যু আছে। সেটা হলো একটা রিডান্ডেন্সি রাখতে হয়। আপনার যে কোনো পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার সিস্টেমে আপনার পাওয়ার তৈরি হয় পাওয়ার প্ল্যান্টে, সেটা আপনার এই যে আমরা বলি হচ্ছে পাওয়ার গ্রিডের মাধ্যমে বা এই যে ট্রান্সমিশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে যায়। ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো তখন তাদের গ্রাহকদের ডিস্ট্রিবিউট করে, এবং এই ডিস্ট্রিবিউশন এবং ইয়ের মধ্যে আপনার একটা সিনক্রোনাইজেশন থাকতে হয়, এবং এই সিনক্রোনাইজেশনে যখন আপস অ্যান্ড ডাউনস হয় সেই জন্য এখানে কিছু রিডান্ডেন্সি রাখতে হয়। এবং আপনি আমাদের বর্তমান যেই পিক ডিমান্ড আছে সেটাকে হিসাব করে কিন্তু রিডান্ডেন্সি যদি হিসাব করেন তাহলে আমাদের রিডান্ডেন্সি কিন্তু ইন্ডিয়ার চাইতে কম, ফ্রান্সের চাইতে তো বহু কম। হ্যাঁ, এরকম রিডান্ডেন্সি। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি। আপনি বিদ্যুৎ আগে নাকি ইন্ডাস্ট্রি আগে সেটা বলেন। আপনি যদি বিদ্যুতের নিশ্চয়তা না পান তাহলে কি আপনি ইন্ডাস্ট্রি করবেন? করবার কথা না, তো যৌক্তিক তাহলে কথা। আপনি যদি আমি যদি বাংলাদেশকে গ্রো করতে চাই, হ্যাঁ, হুম। এই প্রশ্নটা আমাদের সময় একাধিকবার উত্থাপিত হয়েছে কিন্তু যে বিদ্যুৎ আমরা যেখান থেকে উৎপাদন করার সক্ষমতা নাই, জ্বালানি সংকট আছে, আমাদের দিতে পারছি না জ্বালানি, তাহলে আমরা কেন ওই প্ল্যান্ট বানাবো? শুধু শুধু তাকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া বা সেটা উৎপাদনের খরচ শত কোটি টাকা খরচ, সেটা কেন করব? না কোনটাতে আপনার ইয়ে আছে? এই যে ধরেন আহ, তেল বাংলাদেশে নাই, হ্যাঁ, তেল আপনার সিঙ্গাপুরে আছে। ওরা কি নিজেরা উৎপাদন করে তেল? হুম হুম বাইরে থেকে আনে, তাই তো। হুম তারপরে হচ্ছে আপনার জাপান, তেল বা গ্যাস তাদের আছে? নাই। আমাদের দেশে তেল বা গ্যাস নাই বলে আমি এই উৎপাদন সক্ষমতা তৈরি আমি ইম্পোর্ট করব, এবং আমাদের তো সেটাই উদ্দেশ্য ছিল যে আমরা ইম্পোর্ট করব। বাট আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রো করতে পারি দ্রুত, যেটা আপনার গার্মেন্টসে হয়েছিল, অন্যান্য সেক্টরে যদি সেটা হয় তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে প্রপার সাপ্লাইটা দিতে পারছি না। কেন পারছি না? কিন্তু ইম্পোর্ট হবে কোথা থেকে বা কত মানে হচ্ছে না ইম্পোর্ট, তবুও তখন সেই মানে পাওয়ার প্ল্যান্ট গুলো হলো এবং বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ, এবং এটার জন্য বহু মানে একটা বড় ঋণের বোঝাও আমাদের ঘাড়ে পড়লো। ফলে এটা কি সুপরিকল্পিত ছিল নাকি আসলে দুর্নীতি না, না, করবার ঋণের উদ্দেশ্যে বোঝা হয়েছে? আপনার ধরেন প্রাইভেট সেক্টর যখন হয়, প্রাইভেট সেক্টরকে আমি যখন পে করি সেখানে তো আমি তো লোন নিয়ে করি না, আমি হচ্ছে ইনকাম থেকে তাদেরকে পে করি।
আর এই যে বলছেন যে আপনি বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, আপনাকে আগে মানে একটু আগেই যে উদাহরণটা দিলাম যে সিঙ্গাপুরে হুম। এই পাওয়ার প্ল্যান্টগুলি আছে তাও হচ্ছে ডুয়েল ফুয়েল বলে। ডুয়েল ফুয়েল মানে তাদের গ্যাসেরও অপশন আছে, আবার তেলেরও অপশন হুম। আছে। এবং তারা আহ, একটা ফোঁটা তেল কোথাও উৎপাদন করার ক্ষমতা তাদের নাই, তেলও নেই, গ্যাসও নেই। তো তারপর তারা করে নাই। হুম। আমি শুধুমাত্র ওই ইম্পোর্ট করতে পারবো না সেই চিন্তায় বসে যদি এটা করি, তাহলে চলবে কিভাবে? আমাদের তো ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল তো গ্রোথ চললো না, হচ্ছিল। যেহেতু তেল মানে ইম্পোর্ট করতে করা হয় নাই, ফলে না না, এটা ভবিষ্যতে কোনো দিনে কথা চলবে। হইলো? আপনারা একটা জিনিস, জাপানকে তো অ্যাটলিস্ট মনে করা হয়, তাই না, ভালো দেশ। হ্যাঁ, এবং আমাদের পাওয়ার সেক্টরের এই যে পরিকল্পনাটা, এটা করা হয়েছিল কিন্তু জাইকার সহায়তায় দুইবার, 2010-এ, 2016-তে। এবং তাদের প্রজেকশন অনুযায়ী কিন্তু আমরা আমাদের যাচ্ছিলাম। আমাদের হাই কেস, লোয়ার কেস, মিডল কেস, এবং মিডল কেসে আমরা গিয়েছি, লোয়ার কেসে যাইনি, মিডল কেসে গিয়েছি। আপনি এটা তো আপনি ওয়েবসাইটে পাবেন। তো এখন আমরা ধরেন বা সরকার শুধুমাত্র অসৎ উদ্দেশ্যে পয়সা কামানোর জন্য করছে, তো তাহলে আমরা যে এই পরিকল্পনা করা হয়েছিল, প্রজেকশনটা যে করা হয়েছিল, সেটা কি তার মানে সেটাও কি মানে জাপানিদেরকে ঘুষ দিয়ে করা হয়েছিল? এটা কোনো কথা হইলো? আর আপনার যে এখন বলা হচ্ছে যে বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, গ্লোবাল এখন একটা তৈরি হয়েছে, আনসার্টেনিটি। সেই জন্য আমাদের তেল বা গ্যাস একটু আনসার্টেন হয়ে রয়েছে। কিন্তু আপনি যদি আপনাদের ইন্ডাস্ট্রি, আমাদের যারা বন্ধু বান্ধব আছে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তারা সবাই তো এখন গ্যাসের সংকটে ভুগতেছে, তেলের সংকটে ভুগছে। কারণ কি? কারণ হচ্ছে গ্লোবালি একটা সমস্যা হয়েছে, দামও বেড়েছে। তো সেই জন্য সেটা হয়েছে। কিন্তু এই আনসার্টেনিটির জন্য আমি কারণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো সময় সাপেক্ষ। আপনার মানে দেশের পরিকল্পনা তো কখনো শর্ট টার্ম ফ্লাকচুয়েশনের উপরে নির্ভর করে সিদ্ধান্ত হয় না। আমাকে লং লং টার্ম প্রজেকশনে যেতে হয়। তো লং টার্ম প্রজেকশন অনুযায়ী তো যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা আরেকটা ওইখানেই জিনিস যে আপনাকে যেটি এখানে বলে চালানোর রাখেন। সক্ষমতা আমাদের তখন ছিল না, এবং ভবিষ্যতে এই সংকট এখন না, সেই আন্তর্জাতিক মানে জ্বালানি সংকটের একটা বিষয় আছে, সেইটা পাবার নিশ্চয়তা ছিল না। কিন্তু আমরা এরকম মানে শত কোটি টাকার প্ল্যান্ট বানিয়ে রেখে দেব এবং সেগুলো চলবে। কোনটা রেখে দেওয়া মানে হয়েছে? এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো বলা হচ্ছে না, যে, কোনটা রেখে দেওয়া হয়েছে? কোনটা চলছে না? মানে সেগুলো তো চালানো সক্ষম হয়নি জ্বালানি সংকটের কারণে সবগুলো, তাই নয় কি? এখন কোনটা কোনটা আমি আপনাকে একদম ধরে ধরে বলতে পারবো না। কিন্তু কিন্তু আমি তো জানি হুম, কোনটা তো বসে নাই। সবগুলো জ্বালানি সক্ষমতা হয়েছিল এবং সবগুলো মানে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন করছে। অবশ্যই, অবশ্যই। শুধুমাত্র আপনার ওই যে ওই মেঘনা ঘাটে হুম। আহ, আপনার আহ, সম্ভবত একটা না দুইটা এখনো পর্যন্ত চালু করা যায়নি জ্বালানি সংকটে। জ্বালানি সংকট মানে তখন কিন্তু বেসিক্যালি হচ্ছে ওই ছিল, মানে যতটুকু দরকার ছিল ততটুকু ওখানে মানে সরি, এই এলএনজি আনার জন্য যেই পাইপলাইনটা তৈরি করার কথা ছিল, সেটা পিছিয়ে গেছে, যে কারণে এখানে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এছাড়া তো আর কোথাও আপনার হয়নি, সবগুলিতে চলছে। ফলে মানে এই যে এতগুলো সব সরকার মনে করেছে যে টেন্ডার ছাড়া করলে তাড়াতাড়ি হবে। আ সরকার মনে সেটা কি করেছে, হয়নি? হ্যাঁ, সরকার মনে করেছে যে সেটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। ইনডেমনিটি দিলেই ভালো, তারা কাজ করতে পারে। মানে সরকারের নিজেরা মনে করছে এটাই একটা স্বৈরাচারী আচরণ না, যে যা তারা মনে করছে তাই। মানুষের কাছে এই বিষয়টা রিচ করতে দেওয়া না দেয়া, প্রশ্ন করবার সরকার, সুযোগ না দেয়া। শুনেন, একটা জিনিস হচ্ছে কি, সরকার বা সরকার প্রধান মানে দেশের মানুষের জন্য মাঝে মধ্যে আহ, অপ্রীতিকর সিদ্ধান্ত নেন। এবং আমি মনে করি মানে শেখ হাসিনা যে সিদ্ধান্তটা এখানে নিয়েছিলেন, সেটা জাতির জন্য উপকারী হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছে। বাংলাদেশে এখন হয়তো মানে এই লোডশেডিং হচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু শতভাগ ঘরে, আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় বাতি জ্বলছে। এবং এটার জন্য স্পেশালি উনি একটা ইনোভেটিভ পদ্ধতি বের করেছেন। হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি যদি কালকে একটা গাড়ি কিনতে চান,
হ্যাঁ, আপনি কি সেটার জন্য কি করেন? ধরেন আজকে আপনি একটু সিদ্ধান্ত নিলেন আপনি একটা গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, হুম। কি করেন আপনি? প্রক্রিয়া সম্পন্ন করব যা, যা মানে আমাদের প্রক্রিয়াটা সামর্থ্যের কি? বেশি। হ্যাঁ, প্রক্রিয়াটা বলেন। মানে আমি গাড়ি পছন্দ করব, আমি কোন গাড়ি কিনবো, আমার ডকুমেন্টেশন রেডি করব, তাই তো না? হুম। তারপরে আপনি কি টেন্ডার করেন? না, ওটা আমার ব্যক্তিগত টাকায় কেনা। আমার তো সরকারের টাকায় হ্যাঁ, কেনা না। ব্যক্তিগত টাকায় কেনা সেটাই বলছি, কিন্তু টেন্ডার করেন? না, কি করেন আপনি? আমি আমার টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসবো। আপনার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এবং আপনি চিন্তা করেন যে বেস্ট গাড়িটা আপনি কিনতে চাইবেন, নিশ্চয়ই, তাই তো? নিশ্চয়ই, হ্যাঁ। এবং যেটা কিনেন সেটা নিয়ে কি আপনার কি পস্তান যে না আমি ভুল করেছি, টেন্ডার করলে ভালো হতো? না, সেটা আমার ব্যক্তি স্বার্থ, মানে আমি আমার ব্যক্তির স্বার্থ আহা, সবচেয়ে ভালো বুঝি। কিন্তু আপনার ব্যক্তির সমন্বয় তো দেশ। না, কিন্তু জনগণের স্বার্থ যে সেই ব্যক্তি ভালো বুঝছে, সেটা যদি হতো তাহলে তো স্বৈরাচারের হাতেই দেশ ছেড়ে দিতাম আমরা। না 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 না, আপনি এই জায়গাগুলিতে মানে আপনার এই কি বলে মতামত ইনজেক্ট করে দিলে তো হবে না। না, আমি আপনি নৈর্ব্যক্তিক হইতে হবে। এখন আপনাকে একটা ধরেন জিনিস বলি। আপনি মনে করছেন যে আপনি দেশ ভালো চালাবেন, আপনি দেশের না না স্বার্থটা না, খুব আমি ভালো মনে বুঝেন। করছি, ধরেন আমি আমি আমার বলছি, আর্গুমেন্টটা প্লেস আমিও করছি। আর্গুমেন্টটা জাস্ট বলছি। ধরেন আপনি মনে করেন বা আমি হ্যাঁ, মনে করি যে আমি খুব ভালো বুঝবো, আমি দেশটা ভালো চালাবো, আমি খুব, আর বাকিরা বোঝে না। এই আমি ভালো বুঝবো, আমি চালাবো। আমি যে ঠিক বুঝছি সেটার গ্যারান্টিটা কি? আমি হয়তো ভালোই বুঝছি, মানে নিজে সৎ উদ্দেশ্যেই করছি। কিন্তু আমি যে ভালো বুঝছি তার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্যই তো এত না কিন্তু কিছু, আপনার, নির্বাচন বলেন, টেন্ডার বলেন বা বাকি সবকিছু। না কিন্তু এই যে বিদ্যুৎ সেক্টরে তো সেটা প্রমাণ করে দিয়েছে। এই প্রমাণ করার পরেও যদি গালি দেন তাহলে তো দুঃখ লাগে আর কি। আমার আমার এটা হচ্ছে সেই জায়গায় যে ধরেন মানে আমরা যেটা করেছি, ধরেন বড় বড় কোম্পানিরা এখনো পর্যন্ত বিশ্বে তারা যখন তাদের প্রকিউরমেন্ট করে তারাও কিন্তু সোর্সে যায়, নেগোশিয়েট করে, তারপরে তারা একটাকে সিলেক্ট করে। আমাদের দেশে যেটা হয়েছে, যেমন ধরেন আমরা এই আমাদের ট্রান্সপোর্ট পুলে আমাদের যতগুলি গাড়ি কেনা হয়েছে অধিকাংশই হচ্ছে প্রোটন সাগা। হুম। কেন? কারণ আমরা টেন্ডার করেছি। টেন্ডারে যে স্পেসিফিকেশনস আমরা দিয়েছি, ধরেন এই যে হুইল থাকবে বা ই থাকবে, মানে একটা গাড়ি যা যা দরকার সব স্পেসিফিকেশন দিয়েছি। সেই সব স্পেসিফিকেশনে তো প্রোটন সাগাতেও আছে, মার্সিডিজেও আছে, আপনার টয়োটাতেও আছে, তাই না? এখন আপনি সেই স্পেসিফিকেশন প্লাস প্রাইস যদি হিসাব করেন, প্রোটন সাগাকে কেউ বিট করতে পারবে? এবং আমরা এই যে আমাদের ট্রান্সপোর্ট পুলে যে প্রোটন সাগাগুলি কেনা হয়েছিল সেগুলি 5 বছরের যে গ্যারান্টি ছিল 5 বছরে শেষ করতে পারে না, 1 বছর থেকে নষ্ট হওয়া শুরু হয়েছে। আমি বলছি যে ধরেন টেন্ডারিং অবভিয়াসলি ইজ সামথিং যেটাকে ইভলভ হয়েছে পাবলিক সেক্টরে টু অ্যাভয়েড আপনার এই যে নেপোটিজম এবং দুর্নীতি, তাই না? কিন্তু এটা কিন্তু ইট লুকস লাইক ইট ইজ নট দি প্যানেশিয়া যে সেটা দিয়ে সব কিছুকে অ্যাভয়েড করা সম্ভব। এ মন্দের ভালো সিস্টেম। এগুলো তো মন্দের ভালো, মানে তাই না? না না, আমাদের আমরা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আপনার ওই যে আপনি ওই কি বলে ইয়েতে গিয়ে দেখেন আপনি, বড় বড় সেক্টর যে রোডসে বলেন বা অন্যান্য যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ওখানে কিছু লোক আছে ওরা কিন্তু সবসময় পায়, ওরা জানে টেন্ডারকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। তো আমি আমি বলছি না যে আমরা সকল কাজ করেছি বা অন্যান্য যারা করেছে সেটা শুধুমাত্র বেস্ট হয়েছে, বাট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন আজকে আমাদেরকে মানে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা যখন অ্যাওয়ার্ড দিয়েছি এই যে বিভিন্ন কোম্পানিকে, তখন কিন্তু কেউ এই অভিযোগটা তোলে নাই যে অর্থের বিনিময়ে দেওয়া হয়েছিল। আদালতে এটা যাওয়ার হলো, সুযোগও ছিল না। হ্যাঁ কেন? ওই যে কেন? ইন্ডেমনিটি দেয়া আছে। আহা, আপনি তাই তাই বলে কি পত্রিকার বন্ধ ছিল? পত্রিকায় তো টুকটাক এসেছে। পত্রিকায় তো তারপরেও কে? টুকটাক এসেছে। একদম আসেনি তা না। পত্রিকায় তো টুকটাক এসেছে যে ক্যাপাসিটি চার্জ বসে মানে সেই সময়ও এগুলো এসেছে। একদম যে হ্যাঁ, কিছুই আসেনি তা ক্যাপাসিটি তো না। চার্জ তো আপনারা একটা ভুল ব্যাখ্যা দিয়ে সমস্ত জাতিকে এতদিন ধরে কেন যাচ্ছেন আমি সেটা বুঝলাম না। আপনি আমাকে একটা উদাহরণ দেন মানে সমস্ত। বা টেন্ডার ছাড়া যে পাওয়ার প্ল্যান্ট গুলো হচ্ছে, মানে আমি একটা বলছি না। ক্যাপাসিটি ছাড়া, এই পেমেন্ট ছাড়া কোনো পাওয়ার প্ল্যান্ট হয়? না হবে একটা না। উদাহরণ। না, না হবে না। হুম। তো
না কিন্তু মানে বসিয়ে, বসিয়ে দেয়ার যে বিষয়টা। কিন্তু মানে আমার প্রশ্নটা ওই যে টেন্ডার ছাড়া হচ্ছে আপনিই বলছেন নেপোটিজমের জায়গা থাকে, দুর্নীতির জায়গা থাকে। আমরা কি তা জেনে শুনে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা যে যেই প্রশাসনের এত করাপ্টেড প্রশাসন বলে সবসময় আমরা জানি, শুনি, তাদের কাছে এই দায়িত্বটা দিয়ে দেওয়া এবং তারপরে আমরা আস্থাশীল থাকবো এবং সেখানে মানে ইনডেমনিটিও দিয়ে দেব। এটা কি একটা সুবিবেচনা প্রসূত জায়গা? এটা কি আপনার এই যে ইয়েতে যখন বিদ্যুতে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা তো একটা কমিটির মাধ্যমে হয়েছে। এটা তো কখনো এককভাবে শুধু ব্যুরোক্রেসির উপর ডিপেন্ড করা হয়নি। আর আপনি কিন্তু মানে মানে এটা দুর্ভাগ্য আর কি আমাদের ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা সেক্টর যেখানে আহ, মানে এত ভালো ভালো কোম্পানি প্রাইভেট সেক্টর তৈরি করা হয়েছে। এই সামিট বলেন, ইউনাইটেড বলেন, এরা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি যারা আপনি খোঁজ নিয়ে নিলেই জানতে পারবেন। ওদেরকে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, এডিবি লোন দিচ্ছে। হ্যাঁ, তো এরকম কোম্পানি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই যে এই পাওয়ার সেক্টরের এই ইয়ের মাধ্যমে। সেটাকে আমরা চ্যারিশ না করে আমরা সবাইকে বলছি যে খালি দুর্নীতিতে নিমজ্জিত। এটা মনে হয় ফেয়ার না আর কি। মানে ওই স্বচ্ছতা না থাকলে তো প্রশ্ন করবার জায়গা থেকেই যায়, তাই মানে না? স্বচ্ছতার মানে একটা শুধুমাত্র ইয়ে ছিল যে সেটা হলো যে টেন্ডারিং প্রসেস যেটা আছে, এখানে কিন্তু টেন্ডার হয়েছে অনেকগুলিতে। আমরা সবসময় অকেশনালি একটা টেন্ডার করা হয়েছিল টু নো দ্য প্রাইস। হ্যাঁ, তো এখন টেন্ডার ছাড়া, হ্যাঁ, যেগুলি দেওয়া হয়েছে সেগুলির প্রাইসটা কীরকম এবং তাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা কী সেটা একটু মার্কেট প্রাইসের সঙ্গে বিবেচনা করলে তো বের হয়ে যায়। আমাদের তো বেশি দূরে যেতে হয় না, শুধুমাত্র মানে ওই আমার বিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, এই যে সামিটের না হয় ওনাদের একটা বড় ভাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল। ইউনাইটেডের কে ইয়ে করে, এই যে আওয়ামী লীগ করে, না, বা ধরেন আপনার ওই যে আওয়ামী লীগ তো এরকম বাংলা, সরাসরি ধরেন এস আলমও আওয়ামী লীগ করতেন না। কিন্তু তারপরেও অনেক সুবিধা পেয়েছেন। না বাংলা ওখানেই ট্র্যাক, দুর্নীতির গন্ধ। না বাংলা ট্র্যাক, আমি যেহেতু আমি বিয়ের ভিতরে আছি এই যে ইয়েতে, তারপরে হচ্ছে কনফিডেন্স গ্রুপ বা এরকম বড় বড় গ্রুপ যারা ইয়েতে করে কাজ করেছে, এরা কয়জন আপনার এই যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী সম্পৃক্ত লীগকে ছিল। ধরেন আমি মোটা টাকা দিলে সালাম তো বা ওদের এটা হতো। বলতে চাচ্ছি না, বিকজ এটা তো ধরেন আমি পাওয়ার সেক্টরটা আগে, হুম, হুম, হুম। পাওয়ার সেক্টরে, তারপরে হচ্ছে যেমন ওটাই তো ধরেন দুর্নীতির জায়গা, তাই না? যে মোটা টাকা দিলে আওয়ামী লীগ হতে হবে না। এমনকি বিএনপি বা জামাত হলেও যদি মোটা টাকা দেয়া যায় তাহলে তাদেরকে কাজ দেয়া যায়। মানে এটাই তো তাহলে দুর্নীতি, তাকেই তো বলে। মোটা টাকাটা কোথায় দেওয়া হচ্ছে সেটাই একটু মানে আমার যেমন আমার তো 12টা বাড়ি আছে, একটু যদি দিতে পারতেন তাহলে আমাকে মানে আমার জন্য সুবিধা হতো আর কি। আমি নিজেও হয়তো গিয়ে সেটা নিতে পারতাম। আপনার বলা, আপনার যদি কোনো সূত্র থাকে সেই সূত্র দিয়ে যদি বলেন তাহলে এটা ভালো হয় না। হুম। না মানে ধরেন প্রশাসন যে শুধুমাত্র এভাবে বলে যাবেন যে মোটা টাকা দিয়ে করা হয়েছে, এটা একটু আমাদের মানে প্রতি আপনি অন্যায় বলছিলেন হয়ে না যাচ্ছে না? যেমন ধরেন মানে একটার সাথে আরেকটা অনেক কিছু মিলে যাচ্ছে। তারপরে প্রশ্নটা করি যে বললেন যে সামিট গ্রুপ বা যে গ্রুপগুলোর কথা বলি ইন্টারন্যাশনালি এগুলো খুব প্রসিদ্ধ গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক লোন দেন। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আবার আমাদের পদ্মা সেতুতে লোন দিতে গিয়ে লোন দিল না। আমার দুর্নীতির কথা বলল, তাই না? তো আমাদের তো এই বিষয়গুলোর জায়গায় তো ঝাপসা আছেই। পরে আবার দুর্নীতি মানে অনেক কিছু হলো আসলে সেটা ঘিরে। মানে এটার থেকে তো একটা স্ট্যান্ডার্ড বলা যায় না যে ওয়ার্ল্ড ব্যাংক হ্যাঁ, রিকগনিশন দিচ্ছে মানে আপনি নিজেও সেখানে কাজ করেছেন। ফলে এটাও একটু না, আপনি ওয়ার্ল্ড বুঝেন। ব্যাংক রিকগনিশন যেটা দেয় সেটাকে আপনি কিন্তু ফেলে দিতে পারেন না, কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার লোন না দেওয়া আর হচ্ছে আর ওয়ার্ল্ড ব্যাংকের ভেটিং প্রসেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, আপনার যেমন আমাদের পদ্মা সেতুটা, এটা কিন্তু সবাই জানে, এটা ওপেন সিক্রেট যে কার মাধ্যমে হয়েছে সেটা জানে, কিন্তু ইউনিল্যাটারালি এটা ক্যান্সেল করেছিল হলো প্রেসিডেন্ট, এটা বোর্ডে আসেনি। হুম, সেটা ভেরি আনইউজুয়াল। এটা মানে আচ্ছা। তৎকালীন যে বোর্ডের যে ইয়ে ছিল, প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট নিজে ক্যান্সেল করেছে। ইউজুয়ালি এরকম একটা যেটা অ্যাগ্রিড ইয়ে সেটা বোর্ডে আসার কথা, বোর্ডে আসেনি। তো এইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ইয়ে। আর ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আই এম সরি আই এম তো সরাসরি ইয়ে দেন, আইএফসি বা এডিবি, এরা যখন কাউকে লোন দেয় তাদের ভেটিং প্রসেসটা অনেক বেশি রিগোরাস। ইট ইজ অ্যাকসেপ্টেড এভরিওয়্যার। আপনাকে তো যদি
একটা না একটা তো স্ট্যান্ডার্ডকে মানতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না এরাও দুর্নীতিবাজ বা এরাও ইয়ে, আর যেমন মনে হয় জাইকা, তাদেরও কিন্তু একটা ভেটিং প্রসেস আছে। তো সেইগুলি যদি মেনটেন করে, যারা এদেরকে কনভিন্স করে